আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, প্রতি মুহূর্তে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড প্রকৃতিতে নিঃসরণ অর্থাৎ শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বেঁচে থাকি। আর আমাদের এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার সাথে যে অঙ্গটি প্রধানভাবে জড়িত তা হচ্ছে ফুসফুস। দর্শক, ফুসফুসে নানান ধরনের রোগ হতে পারে। আমরা এই রোগ কখনো ক্ষণস্থায়ী হতে দেখি, কখনো দীর্ঘমেয়াদী রোগও হতে দেখি। ফুসফুসে সাধারণত যে সকল রোগ হয়, যে সকল রোগে আমরা খুব বেশি কষ্ট পাই এবং যে সকল রোগের চিকিৎসা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা কথা বলতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসের রোগ এবং তার প্রতিকার। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AKM রাফিকুল বারী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলতে চাই ফুসফুসের বিভিন্ন রোগ সম্পর্কে। স্যার, আপনারা প্রতিনিয়ত অনেক রোগী দেখছেন যারা শ্বাসকষ্ট বা ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে আপনাদের কাছে আসছে। খুব কমন বা খুব গুরুত্বপূর্ণ যে সকল রোগ রয়েছে প্রতিনিয়ত যেগুলি আপনারা দেখছেন সেগুলি একটু শুনতে চাই। আমরা যখনই আউটডোরে প্র্যাকটিস করি তখনই দেখা যায় যে শ্বাসকষ্ট নিয়ে আমরা অ্যাডাল্ট গ্রুপগুলোতে হাঁপানিস, COPD, টিউবারক্লোসিস, ILD, ইদানিং আবার কিছু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে আসে, নিউমোনিয়া। এর বাইরে ইদানিং দেখা যাচ্ছে যে বয়স এবং যুবকদের মধ্যে যারা একটু মোটা হয়ে গেছে তাদের একটা রোগ হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, এবং সেটা কিন্তু বেশ মহামারী আকারেই বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং এটা সম্বন্ধে আমরা খুব রোগীরা অন্তত খুব কনসাস না। জি, আপনি যে রোগগুলোর কথা বললেন আমরা চেষ্টা করব প্রত্যেকটি রোগ ধরে ধরে সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ বা আমাদের দর্শকদের জন্য উপহার দেওয়ার জন্য। আপনি প্রথমেই অ্যাজমা এবং COPDর কথা বলছিলেন। অ্যাজমা সম্পর্কে বা হাঁপানি সম্পর্কে অতি প্রাচীন রোগ আমরা জানি। যারা আসলে হাঁপানিতে ভুগছেন, যারা প্রতিনিয়ত হাঁপানিতে ভুগছেন, শ্বাসকষ্টে ভুগছেন, তাদের জন্য আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? কোন কোন রিসেন্ট চিকিৎসা আপনারা বেশি ব্যবহার করছেন সেই পদ্ধতি সম্পর্কে একটু জানাবেন। আমরা প্রথমেই যে জিনিসটা চিন্তা করব যে হাঁপানি একটা হচ্ছে অ্যালার্জি ঘটিত রোগ, এবং এটা বংশ পরম্পরায় থাকতে পারে, এবং এটার তো জেনেটিক ফ্যাক্টর তো থাকে যেটা আমরা মডিফাই করতে পারবো না, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিছু আছে, ডাস্ট মাইট, ওয়েদার, কিছু ফুড রিলেটেড আছে, সেইগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং অ্যাজমা যেহেতু একটা অ্যালার্জি জাতীয় ইনফ্ল্যামেটরি ডিজিজ, এখানে আগে আমরা যে সিমটমগুলো নিয়ে আসে কাশি, শ্বাসকষ্ট, এবং অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে, অল্প বয়সে হতে পারে, আবার দেখা যাচ্ছে বেশ বয়স্কদেরও লেট অনসেট কিছু আমরা পাই, এগুলো হতে পারে। সেই জন্য শ্বাসকষ্ট হলে পরে আমরা আগে প্রথমে খেয়াল করি যে তার বংশে কিছু আছে কিনা, যে তাদের ভাই বোন আত্মীয় স্বজনের শ্বাসকষ্ট আছে কিনা। 2 নম্বর দেখতে হয় তার অ্যাসোসিয়েটেড অ্যালার্জিক কন্ডিশন, যেমন এক্সিমা আছে কিনা, আবার হাঁচি কাশি বেশি দিচ্ছে কিনা। এটা দেখার পরেই আমরা তখন কিছু পার্সোনাল এক্সামিনেশনে চলে যাই। এক্সামিন করে দেখা যায় যে লাংসের মধ্যে একটা শব্দ পাওয়া যায়, আমরা সেটাকে রঙ্কাই বলি। তারপরে এখানে বেশি পরীক্ষারও প্রয়োজন হয় না, আমরা এক্সরে করি। এক্সরেতে লাংসে তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কিছু আছে কিনা সেইগুলো দেখার জন্য আমরা বুকের এক্সরে করি। আর অ্যাজমা ডায়াগনোসিসের জন্য হিস্ট্রি এবং এক্সামিনেশন, তার সাথে যেটা করতে হয় যে স্পাইরোমেট্রি করা হয়, যেটা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় এখন অ্যাভেলেবল আছে। স্পাইরোমেট্রি করলে আমরা অবস্ট্রাকটিভ টাইপের আমরা একটা স্ট্রেসিং পাবো। এটা দেখার পরে আমরা তখন তাদের চিকিৎসা শুরু করতে পারি। ডায়াগনোসিস হওয়ার পরে চিকিৎসার মধ্যে প্রথমেই যদি সিভিয়ারিটি দিয়ে মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্মে কোনো পেশেন্ট যদি মাইল্ড ফর্মে আসে, তাদেরকে আমরা লাইফস্টাইল চেঞ্জের চেষ্টা করি। যেরকম
আমরা মাস্ক, আমি অন্তত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্রথমেই বলি যে ঢাকা শহরে যে পলিউটেড শহর, এখানে অন্তত মাস্ক পরিধান করেন। মাস্ক পরিধান করলে পরে অনেক সিমটম, অনেক ধুলোবালি থেকে আমরা রক্ষা পাই, অনেক জীবাণু থেকে আমরা রক্ষা পাই। তারপরে যেটা আছে যে আমরা ইনহেলার দিই। এখন ইনহেলার, আগে একটা ধারণা ছিল যে আমরা রিলিভ করব কি দিয়ে, যে সালবিউটামল দিয়ে আমরা ওটা রিলিভ করব, কিন্তু সালবিউটামল কি করে ব্রঙ্কাসটাকে ডাইলেট করে এবং বাতাস চলাচলে সাময়িকভাবে উপকার করে, কিন্তু এটা যে মেইন কারণই হচ্ছে ইনফ্লেমেটরি, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ না থাকার জন্য দেখা গেছে কোনো লং টার্মে স্টাডিতে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে না, এটার সমস্যা হতে পারে। যারা শুধু সালবিউটামল ইউজ করে তারা বারবার ইমার্জেন্সি ভিজিটে আসে এবং তারা খারাপ হয়ে যায় এবং হসপিটালে ভর্তি হওয়ার। অর্থাৎ যারা ইনহেলার ব্যবহার করছেন, ইনহেলার ব্যবহার করতে গিয়েও দুটো বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, যে সেটি সঠিকভাবে ব্যবহার করছেন কিনা এবং সঠিক উপাদান রয়েছে কিনা, সঠিক ওষুধটা নিচ্ছে। সেই জন্য ওর সঙ্গে স্টেরয়েড যোগ করে দিতে হবে। সালবিউটামল আর বুদেসোনাইড দুটো প্রিপারেশন একসঙ্গে দেওয়া হয়, সেটা আমাদের বাজার ইন্টারন্যাশনাল আছে এবং আমাদের বাজারে এখন মার্কেটেও পাওয়া যাচ্ছে। অ্যাজমাসল প্লাস নামে একটাই আছে, এই জন্য ব্র্যান্ডের নামটা নিলাম। এটা দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে। অ্যাজমার চিকিৎসা কিন্তু স্টেপ ওয়াইজ, সুন্দর আছে স্টেপ ল্যাডার। স্টেপ 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা এটা অ্যাসেস করে দেয়। স্টেপ 1 and 2 চিকিৎসা মোটামুটি একই ধরনের, যে অন ডিমান্ড আমরা চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী। তারপরে আমরা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস একটা লো ডোজ স্টেরয়েড ইনহেলার দিলাম। তারপরে আসলে অন্য ওষুধগুলো অ্যাড হবে, মন্টেলুকাস, থিওফাইলিন যেগুলো আছে এগুলো, এবং লাস্ট স্টেজে এগুলো দেওয়ার পরেও যদি তার বারবার অসুস্থ হয়, মানে শ্বাসকষ্ট হয়, কাশি হয় এবং রাতে ঘুমের কোনো সমস্যা হয়, লাইফস্টাইলটা সে মানে অফিসে যেতে মানে অস্বচ্ছ হয়, তখন তাদেরকে দেওয়া হবে হচ্ছে বায়োলজিক ট্রিটমেন্ট। বায়োলজিক ট্রিটমেন্ট সম্পর্কে আমরা আপনার কাছে একটু শুনছি। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নামটা মজিবুর রহমান। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মজিবুর রহমান, আমি সাভার থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যার, আমার হার্টের সমস্যা ছিল, 15 সালে রিং পড়াই। দ্বিতীয় 19 সালে আবার বাইপাস সার্জারি করার পরে এই গত প্রথম রমজানে আমার মানে শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়, মানে ঠান্ডার থেকে। সারা ইলাম মেডিকেলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে স্যার আমাকে সিটিতে ভর্তি করে বলছে যে ফুসফুসিতে পানি জমছে, ইঞ্জেকশন দিয়ে নাকি পানি বাইর করতো। এখন মাঝে মাঝে শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়, আমি কি স্যার ইনহেলার নিতে পারবো কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ দর্শক। আপনি চমৎকারভাবে বলেছেন। উনি আসলে বেশ কিছু সমস্যায় জর্জরিত হয়েছিলেন, বাইপাস সার্জারি করা হয়েছে, ওনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে যেটি আপনি বলেছেন। এখন ফুসফুসে পানি তিনি বেরও করেছেন। উনি যেভাবে জানতে চাইছেন ওনার জন্য সঠিক গাইডলাইন হয়েছে। ভাই, আপনার সমস্যাটা তো মেইনলি হার্টের থেকেই হয়েছে। হার্ট যখন পাম্প কম করে তখনও কিন্তু দুই লাংসের মধ্যেই পানি জমা হতে পারে। এটা সাধারণত আমরা ওই ডায়রেটিক্স মানে প্রস্রাবের মাধ্যমে, ওষুধের মাধ্যমে প্রস্রাব দিয়ে বের করে দিই পানিটা। হ্যাঁ, এর পাশাপাশি তো হার্টের চিকিৎসা চলবে। এর বাইরে যদি আপনার লাংসের সমস্যা থাকে, যেরকম আপনি সিগারেট খান কিনা, সিগারেট খেলে এসব পেশেন্টের সিওপিডি থাকে কমিটেন্ট, তাহলে আমরা সিওপিডি চিকিৎসা দেব। আর যদি আপনার আগে কোনো হিস্ট্রি থাকে অ্যাজমার, আপনার ফ্যামিলি হিস্ট্রি, অথবা এখন আমি একটু আগে বললাম লেট অনসেট হতে পারে, আপনার ব্যাপারে সেটা হয়েছে কিনা একটু অ্যাসেস করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। ইনহেলার নিতে পারবেন কিনা সেটাই হচ্ছে ওনার প্রশ্ন ছিল। আপনি নিতে পারেন ইনহেলার, আমি যে ইনহেলারগুলোর কথা বললাম ওইভাবে নিতে পারবেন। জি, ওনার জন্য যেটি প্রযোজ্য হবে অবশ্যই তিনি ইনহেলার নিতে পারবেন এবং সঠিকভাবে ব্যবহার উপযোগে ইনহেলার তাকে নিতে হবে। আপনি বলেছিলেন যে বায়োলজিক ট্রিটমেন্টের কথা। বায়োলজিক ট্রিটমেন্ট আমাদের দেশে অত বেশি পপুলার হয়নি, কারণ এটা বেশ কস্টলি এবং অ্যাসেসমেন্ট করা লাগে এবং একটু লম্বা সময় নেওয়া হয়, এবং প্রত্যেকটা পেশেন্টের যে
গুড রেজাল্ট আসবে তা না, অ্যাটলিস্ট 6 মান্থ চিকিৎসার পরে অ্যাসেস করতে হয়। যেটা আমাদের জোলিয়ান নামে একটা সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়া হয় মান্থলি। 6 মান্থ দেওয়ার পরে অ্যাসেস করা হবে যে তার আসলে ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট হয় তখন আমরা ওটা কন্টিনিউ করব, আর যদি ইমপ্রুভমেন্ট না হয় সিমটমগুলো, তখন আমরা ওটা ডিসকন্টিনিউ করব। এটা 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 এবং আবার মিসইউজ করা যাবে না। বুঝতে হবে যে আমার স্টেজ 4 পর্যন্ত ওষুধ মেডিসিন দিয়ে ফেলছি, তখন সে কন্ট্রোল নাই দেখেই আমার বায়োলজিক ট্রিটমেন্ট, কিন্তু আমি স্টেজ 1, 2, 3 দিয়ে দিলাম, অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই আপনারা বায়োলজিক ট্রিটমেন্টের পরামর্শ দিবেন না এবং সেটি করা হয় না, এবং সেটি এখন পর্যন্ত খুব বেশি পপুলার হয়নি, যেটি আপনি বললেন যে খুব বেশি কস্টলি। আমরা এই বিষয়গুলো নিয়ে শুনবো, বিশেষ করে সিওপিডি এবং আপনি স্লিপ অ্যাপনিয়ার কথা বলছিলেন এবং অন্যান্য রিসেন্ট ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাব আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সুস্থ থাকুনে। আপনাদের আজকের আলোচনার বিষয় ফুসফুসের রোগ, এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AKM রাফিকুল বারী। স্যার, বিরতির পূর্বে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন বিভিন্ন সমস্যার কারণে যে তিনি ইনহেলার ব্যবহার করতে পারবেন কিনা। এছাড়াও আমরা প্রথম থেকে আপনার আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ শুনেছি যে ইনহেলার ব্যবহার, কিন্তু দেখা যায় যে ইনহেলার ব্যবহার করতে গিয়ে আমরা সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করছি না, সেই কারণে হয়তো আমরা ফলাফল পাচ্ছি না। কিভাবে সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করতে হয় এটি একটু সংক্ষেপে দেখিয়ে দেবেন আমাদেরকে। আমার মতে প্রত্যেকটা একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, ফোন করেছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আবারও আমরা আলোচনায় আসছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোসাম্মদ গুলনাহার, আমি নওগাঁ থেকে বলছিলাম। জি বলুন, শুনছি আমরা। আমার রাতে ঘুম হয় না, শ্বাস নিতে পারা যায় না, নাক বন্ধ হয়ে আসে। আচ্ছা, আপনার বয়সটা? থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যা আছে। আপনার বয়সটা একটু বলবেন? বয়স 70। 70 বছর। মা, আপনি ওজন বলতে পারবেন? আপনার ওজন কত? হ্যালো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। তো এটার অ্যান্সার দিতে গেলে পরে ওনার নাক বন্ধ হয়ে যাওয়ার মধ্যে আমার কাছে যেগুলো রিলেটেড, যেটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, মানে অ্যালার্জি জড়িত কারণে কারো কারো নাকের সমস্যা হয়, হাঁচি কাশি খায়, রাত্রের শ্বাসকষ্ট হয়, নাক বন্ধ থাকে, তখন আমরা ওই নেজাল স্প্রে দিই, অ্যান্টিহিস্টামিনিক দিই, মন্টিলুকাস্ট, এগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। আর নেজাল স্প্রে ব্যবহার করে দেখতে পারেন, উনি সেটি আপনি পরামর্শ দিয়েছেন। ওনার যেহেতু বলেছেন থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে, শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, সেই কারণে ঘুমের সমস্যা হচ্ছে এবং 70 বছর বয়স, এছাড়া অন্য কোনো কারণও থাকতে পারে, সেটা আমার মনে হয় লোকাল ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। জি স্যার, উনি যেহেতু প্রশ্ন করেছিলেন ওনার শ্বাসকষ্টজনিত কারণে ঘুমের সমস্যা হচ্ছে, এবং আপনি প্রথম দিকে আলোচনার শুরুতে বলেছিলেন যে ইদানিং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে যারা অবেজ হয়ে গেছেন বা স্থূলকায় হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। এই বিষয়টিকে রিলেট করে যদি আপনি একটু পরামর্শ দিতেন, কাদের এই সমস্যাগুলো হচ্ছে? আমাদের যে ওবেসিটি, স্লিপ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রধান কারণ হচ্ছে ওবেসিটি। এখন ফাস্ট ফুডের যে আসার ফলে আমাদের বাচ্চারা দেখা যায় যে ওরা সিডেন্টারি ওয়ার্ক করে এবং ফিজিক্যাল ওয়ার্ক খুবই কম করার জন্য ওবেস হয়ে যাচ্ছে। এখানে তখনই ওদেরকে দেখা যায় রাত্রেবেলা ঘুমাচ্ছে এবং ঘুম ফ্র্যাকশনেটেড হয়ে যাচ্ছে, খুব বেশি সাউন্ড স্লিপ হচ্ছে না, দেখা যায় কাশি এবং শ্বাসকষ্টের জন্য বারবার তার ঘুম ভেঙে যেয়ে থাকছে, এবং পরবর্তীতে সে দিনের বেলা কোনো কাজ সঠিকভাবে করতে পারছে না, পড়তে গেলে বা মনোটোনাস কোনো কাজ, টিভি দেখতে গেল বা কোনো কাজ করতে গেলে সেখানে ঘুমাচ্ছে, এবং রাত্রে একটু খেয়াল করবেন যে সে নাক ডাকছে। তো এইসব ক্ষেত্রে বয়সভেদে প্রথমেই আমরা, এবং তাদের সাইড এফেক্ট হিসেবে প্রেশারও হয়ে গেছে, এইসব পেশেন্টের আমরা একটা পরীক্ষা করি,
পলিসোমনোগ্রাফি। আচ্ছা, রাত্রে সারা রাত্রে বিভিন্ন ডিভাইস তাকে লাগানোর পরে তার দেখা হয় যে সে রাত্রে কতবার তার ঘুম ভেঙে গেছে এবং শ্বাসকষ্ট হয়েছে। এটা অ্যাপনিয়া হাইপোঅ্যাপনিয়া ইন্ডেক্স দেখা হয়। এটা দেখার পরে যদি তার আসলে স্লিপ অ্যাপনিয়া থাকে এবং গ্রেডিং করে, তখন ওখানে আবার আরেকটা স্টেজে তাকে বাইপ্যাপ বা সিপ্যাপ মেশিন দেওয়া হয়। সাধারণত এখানে সিপ্যাপ মেশিন ইউজ করা হয়, কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দেওয়া হয়, যাতে ওই মেশিনটা রাত্রে ফোর্স দিয়ে তার আপার এয়ারওয়ে ওপেন করে কন্টিনিউয়াস অক্সিজেন বা বাতাস দিতে পারে। এটা দিয়ে তার ওখানে আবার দেখতে হয় কতটুকু পাওয়ারে কত মিলিমিটার বা সেন্টিমিটার ওয়াটার আছে, এটা টাইটারিং করে তখন আমরা ওইটা প্রতিদিন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নির্ণয় করেন যে কি প্রক্রিয়া তাকে স্লিপ অ্যাপনিয়া থেকে দূর করা যাবে, কতটুকু প্রেসারাইজ করা যাবে বা কতটুকু প্রয়োজন রয়েছে তার, সেই অনুযায়ী পরবর্তী ফার্দার ট্রিটমেন্ট দেওয়ার জন্য আপনারা এই পরীক্ষা করে থাকেন। অর্থাৎ যারা স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন তাদের সঠিক ডায়াগনোসিসের জন্য। স্যার, আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি বাড্ডা থেকে বিধান বলছি। জি বলুন। আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আমার ওই যে আপনার বাবারও আপনার হাঁপানির সমস্যা ছিল, আমার দাদুরও হাঁপানির সমস্যা ছিল, বংশগত বলা চলে। এখন আমি পিজি হসপিটালে আইজি লেভেল নামেছি 1588 আমার আইজি লেভেল, ঠিক আছে। তো পরে আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখে, উনি বলে যে এটা বংশগত, এটা ট্রিটমেন্ট তেমন নাই, হ্যাঁ এটা রক্তের সাথে তো রক্তের সমস্যা তো পরবর্তীতে উনি এবার স্প্রে দিয়ে ওইটা দিলে ভালো থাকে। কিন্তু আমার ডাস্ট অ্যালার্জি আর কি, মানে আমার এমন সময় অনেক হাসি হয়, মানে ঠান্ডা যখন লাগে অথবা ডাস্ট যখন ঢুকে। এখন এটার জন্য আলাদা কি আর এভাস্টের বাইরে কোনো আর মেডিসিন কোনো ইউজ করার দরকার আছে? জি, আপনাকে ধন্যবাদ দর্শক। আপনাকে ধন্যবাদ। উনি ওনার বয়স উল্লেখ করেছেন, বংশগত কারণে ওনার হাঁপানির সমস্যা রয়েছে সেটি উল্লেখ করেছেন। তাহলে ওনার জন্য কি করা উচিত, উনি ওষুধের নামও বলেছেন। ধন্যবাদ। আপনি ডায়াগনোসিসটা বেশ সহজ হয়ে গেল, যে বংশগত হিস্ট্রিটা সুন্দর করে বলার জন্য। আপনার অ্যাজমা আছে এবং সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিস আছে। অ্যালার্জিক রাইনাইটিস মানে নাকের অ্যালার্জি জনিত প্রদাহ। এখানে দেখবেন আপনার হাঁচি, কাশি, নাক বন্ধ, নাক দিয়ে পানি, এই চারটা সিমটম থাকতে পারে। তো এই জন্য আমরা লোকাল স্টেরয়েড কন্টেইনিং স্প্রে দিব এবং সেটা নিয়মিত দিব। লোকাল স্টেরয়েড কন্টেইনিং স্প্রে যেরকম স্প্রে আপনি দিচ্ছেন, এটা ঠিকই আছে। এবং এটা নেওয়ারও কিছু পদ্ধতি একটু সুন্দর করে নেবেন, তাহলে পরে দেখবেন যে এটা কাজ হচ্ছে। 2 নম্বর, এর সঙ্গে আমরা অ্যান্টিহিস্টামিনিক কন্টিনিউ করতে পারি। 3 নম্বর, আমরা মন্টিলুকাস একটা ট্যাবলেট আছে, সেটা নিয়মিত রাত্রে খেতে পারি। এবং যদি কখনো সিভিয়ার ফর্মে হয়ে যায়, তখন আমরা সিস্টেমিক স্টেরয়েড 7 দিনের জন্য দিয়ে থাকি। এর বাইরে যদি আমরা অনেক সময় দেখা যায় কমপ্লিকেশন হিসাবে ম্যাক্সিলারি সাইনোসাইটিস বা ইথময়েডাল সাইনোসাইটিস হয়, তখন আমরা শর্ট কোর্স একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। জি, ওনার গাইডলাইনটি নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমাদের সময়ের স্বল্পতার কারণে আপনার কাছে একটু জানতে চাইছি যে অ্যালার্জিক রাইনাইটিস থেকে আমরা দূরে থাকতে পারি কিভাবে, এবং সেই সাথে আপনি বলছিলেন যে ইনহেলার ব্যবহার করার সঠিক পদ্ধতি, আমরা এটি একটু শুনতে চাই। আমরা অ্যালার্জিক রাইনাইটিসে দেখবেন যে ধুলাবালির রিলেটেড একটু বেশি হয়, সেই জন্য আমরা যখনই ঘরের বাইরে হব তখন মাস্ক পরে বের হব, এবং ঘরে যখন আমরা কোনো ধুলাবালির কাজ করব, যেরকম পুরানো বই অথবা আমরা বিছানার চাদর পরিবর্তন করব, অবশ্যই মাস্ক পরে নিব। আর 2 নম্বর হচ্ছে সঠিক ইনহেলার পদ্ধতি। সেটা আমার দৃষ্টিতে বেশিরভাগ রুগী এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে প্রায় 80% রুগী সঠিকভাবে ইনহেলার ব্যবহার করে না। আমি সাধারণত আমার রুগীদেরকে স্পেসার এক্সট্রা আর একটা প্লাস্টিকের বোতলের মতো একটা স্পেসার ইউজ করতে বলি। আগে আমার ইনহেলারটা 10টা ঝাঁকি দিয়ে স্পেসারের এক কোণার মধ্যে ঢুকাই দিয়ে আর একটা পোর্শনটা মুখের মধ্যে দিব। একটা চাপ দিলে স্পেসারের মধ্যে, ভলিউমেট্রিক প্রেসার, প্লাস্টিকের একটা জায়গা আর কি, এখানে গ্যাস আসার পরে আমি এটা মুখ দিয়ে এরকমই থাকলাম, ঘাটটা একটু পিছনে দিয়ে শ্বাস নেব লম্বা করে, খুব জোরে টান দিতে হবে তা না, কিন্তু স্লো অ্যান্ড সাস্টেইন শ্বাস নিয়ে বুকের মধ্যে আমরা 10 সেকেন্ড ধরে রাখবো, এবং ওই অবস্থাতে ওই মুখের মধ্যে ওটা থাকবে, ওর মধ্যে আমরা এক্সহেল করবো, বের করে দেবো, আবার টান দেব, 10 সেকেন্ড রেখে আবার
ছেড়ে দেবো। এইভাবে একটা চাপ দিয়ে যে গ্যাসটা থাকলো ওইটা আমরা 6 বারে নিব এবং সারবো। প্রত্যেকবারে আমরা বুকের মধ্যে 10 সেকেন্ড করে রেখে দিলাম। দ্বিতীয়বার ওই অবস্থাতে আরেকটা চাপ দেব এবং নেক্সট 6 টাইম টানবো, সারবো এবং প্রত্যেকবার আমরা 10 সেকেন্ড করে বুকের মধ্যে রাখলাম। এই কাজ করার পরই আমরা একটু পানি দিয়ে কুলি করে ফেলবো। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি যে পদ্ধতিটি দেখিয়ে দিলেন সেটি যারা ইনহেলার ব্যবহার করছেন, সেটি স্পেসার সহ বা স্পেসার ছাড়া যেভাবেই হোক না কেন, আপনি যদি ইনহেলারটা সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে তিনি নিশ্চয়ই ইনহেলারের যে উপাদান সেটির উপকার তিনি পাবেন। যারা অ্যাজমায় নিয়মিত ভুগছেন, বয়স হয়ে গেছে, নিয়মিত শ্বাসকষ্ট ভুগছেন, তাদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা অতি সংক্ষেপে? যে কোনো রোগী প্রথম থেকেই যদি আমরা চিকিৎসা করতে পারি, প্রথমে ডায়াগনোসিস, শ্বাসকষ্ট হলেই যে অ্যাজমা হবে, সিওপিডি হবে তা না, সেই জন্য প্রথমেই ডায়াগনোসিস করতে হবে এটা অ্যাজমা, সিওপিডি বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা। এবং আমরা যদি অ্যাজমা ডায়াগনোসিস করে ফেলি, সঠিক চিকিৎসা প্রথম থেকেই নেওয়া উচিত ডাক্তারের পরামর্শে। এবং সিওপিডি হলেও চিকিৎসাটা ওইভাবেই আমার মনে হয় ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। আর ইন জেনারেল আমাদের ঢাকা শহর সবচেয়ে পলিউটেড শহর পৃথিবীর মধ্যে, ফার্স্ট সেকেন্ড হয়। সেই জন্যই আমার মনে হয় ধুলাবালির থেকে দূরে থাকার জন্য মাস্ক পরা উচিত। আমরা যেরকম করোনার সময় মাস্ক পরে অভ্যস্ত হয়ে গেছিলাম, এখন আর আমি তেমন পড়তে দেখি না, কিন্তু আমার মনে হয় মাস্ক একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। এবং সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যর প্রয়োজন স্বাস্থ্য ভালো রাখার জন্য। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকৃত হবেন তারা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমার দর্শকদেরকে এবং আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি ফুসফুসের বিভিন্ন রোগ, বিশেষ করে শ্বাসকষ্টে যারা ভুগছেন তারা কিভাবে প্রতিরোধ করতে পারেন, কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করতে পারি এবং সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে আমরা যদি নিজেদের জীবনযাত্রার পরিবর্তন বা মানোন্নয়ন করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমরা শ্বাসকষ্টজনিত সমস্যা প্রতিরোধ করতে পারবো এবং এই কষ্ট থেকে দূরে থাকতে পারবো। আমরা নিশ্চয়ই নিয়মগুলি মানবো, শুনবো, তাহলে আমরা ভালো থাকতে পারবো। সকলেই সুস্থ থাকুন এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।